ওয়েলকাম টু মাই চ্যানেল স্টুডেন্টস। আমরা আবার চলে এসেছি আমাদের আরেকটি বাংলার ভিডিও নিয়ে। আচ্ছা, সুভাষ মুখোপাধ্যায়ের কথা কে না জানে? সেই বিখ্যাত উক্তিটা মনে পড়ছে না? ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, যাকে আমরা পদাতিক কবি হিসেবেও চিনি। পদব্রজে ভ্রমণ করেছেন তৎকালীন বাংলাকে, এ কথাও শোনা যায়। তাহলে আমরা চলোই না আজকে একবার ঘুরে আসি তার সেই আমার বাংলা থেকে, অবিভক্ত বাংলার গল্প শুনি তার লেখনীতে। কেমন? চলো তাহলে আমরা শুরু করি, ঠিক আছে? বেশ ছিল, শিয়ালদায় যাও, টিকিট কাটো, তারপর বেরিয়ে পড়ো উত্তরে কি পূবে, যখন যেখানে মন চায়। ভেড়ামারা পার হয়ে সারার পুল, নিচে তাকিয়ে মনে হবে পদ্মার ঢেউগুলো যেন লাফিয়ে লাফিয়ে গিলতে আসছে। কি সুন্দর উপমা চয়ন দেখো। লেখক যদি এত সুন্দর করে ব্যক্ত করেন তাহলে তার লেখা শুধু চোখ আর মস্তিষ্ক না, একেবারে হৃদয়ে ছুঁয়ে যায়, তাই না? তোমরাও এগ্রি করবে আমার সঙ্গে, আশা করি। নিচে তাকিয়ে মনে হবে পদ্মার ঢেউগুলো যেন লাফিয়ে লাফিয়ে গিলতে আসছে। কিংবা যাও গোয়ালন্দে, ভাজা ইলিশের গন্ধ স্টিমার ঘাট অব্দি পেছনে ডাকতে ডাকতে যাবে। ইলিশ মাছ খেতে আমরা অধিকাংশ মানুষই ভালোবাসি, খুব কম মানুষই আছে যারা ইলিশ মাছ খেতে অপছন্দ করেন, তাই না? তো সেই ইলিশ মাছের কথা শুনলে আমাদের বেশ সবারই একটু ভালো লেগে যায়। তা এখনো দেখবে অনেক সময় আমি ওই ইউটিউবে ভিডিও দেখতে দেখতে মাওয়া ঘাটের ইলিশ ভাজা ইত্যাদি ইত্যাদি অনেক সময় দেখি। যাই হোক, মানে পড়ানোর প্রসঙ্গে অনেক কথা চলে আসে, তো দেখো এখানেও কিন্তু আমাদের ব্যক্তি জীবনের অভিজ্ঞতার কথা আমরা শেয়ার করি, তাই না? আর জলস্থলে গণ্ডি আঁকা, সে গণ্ডি পার হবার হুকুম নেই। দিন বদলেছে, শাল গাছের ছায়ায় ছায়ায় আজ আর গোড়া পল্টনের তাঁবু নেই। গোড়া পল্টনের তাঁবু কাদের কথা বলা হয়েছে বলো তো? ব্রিটিশ সরকারের কথা, তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা। খালের দুপাশে চিকচিক করে না মানুষের হাত। লরির রাস্তায় এখন পত্তন হচ্ছে নতুন নতুন গঞ্জ। মানে গ্রাম এবং গঞ্জ, এই যে শব্দ দুটোর সঙ্গে আমরা ছেলেবেলা থেকে পরিচিত, তাই না? তা পত্তন হওয়া মানে তৈরি হওয়া, সৃষ্টি হওয়া। স্বাধীন দেশে মানুষ এখন নতুন করে দল বাঁধছে, নতুন করে শপথ নিচ্ছে, নতুন করে স্বপ্ন দেখছে সুখ শান্তির। শীতের হাওয়া দিলে আজও দাফার কথা মনে পড়ে। মাটির ঘরে কাঁথা গায়ে দিয়ে কাঁপছি। একবার শীতের রাত, আর একটা ছোট্ট মাটির কুটির ঘর, চিন্তা করে দেখো, সেখানে একটা ছোট্ট কাঁথা জড়িয়ে শুয়ে থাকা। কপাটহীন জানালা দরজা দিয়ে দেখছি জ্যোৎস্না গায়ে মেখে দূরে দাঁড়িয়ে আছে গারো পাহাড়। উফ, জ্যোৎস্না গায়ে মেখে, মানে যখন সেই বলে না, যখন আমরা শীতের কোনো জায়গায় যাই, বিশেষ করে আমার খুব পছন্দের পাহাড়, এবং যখন সূর্যকে উঠতে দেখা যায়, সত্যি মনে হয় যে সত্যি বোধহয় একটা নতুন দিন শুরু হলো। আমাদের শহুরে ইটকাট পাথরের সভ্যতায় না সূর্য বোধহয় কালের নিয়মে ওঠে, কিন্তু সত্যি যেখানে ফুরফুরে হাওয়া বয়, যেখানে বরফের চাদরে ঢাকা থাকে অর্ধেক পাহাড়, যেখানে সূর্যের সোনালি আলো পাহাড়ের কানে কানে কথা বলে যায়, সে জায়গায় বোধহয় সূর্য কালের নিয়মে না ভালোবেসে ওঠে, তাই না? আচ্ছা, শীতের হাওয়া দিলে আজও দাফার কথা মনে পড়ে। কার না? লেখকের। আমি তক্তপোষে আর দাফা মেঝেতে, ঠান্ডায় দুজনেরই চোখে ঘুম নেই। তিন কুলে কেউ ছিল না তার। কার? দাফার। কোথায় ছিল তার ঘর বাড়ি, কে ছিল তার বাবা মা, কিছুই জানে না দাফা। ছেলেবেলায় সে ছিল গরু চোর, সারা গায়ে তার মারের দাগ। দাফা বদলে গেল ললিতের বাড়িতে এসে। কার বাড়িতে এসে? ললিতের বাড়িতে এসে। আমরা কতগুলো চরিত্র পেলাম? লেখক স্বয়ং, সেকেন্ড দাফা, থার্ড ললিত, এখনো পর্যন্ত, তাই তো? কিন্তু আমরা কিন্তু এখনো কোনো গল্পে ঢুকিনি। আমরা লেখকের অভিজ্ঞতার যে ভূমিকা, প্রেক্ষাপট, সেই তার রসস্বাদন করছি, ঠিক আছে? ললিতই তাকে রাস্তা থেকে ধরে এনেছিল। দাফাকে দেওয়া হলো গরুর রাখালি করতে, গরুর দেখাশোনা করতে।
ললিতের বউকে দাফা মা বলে ডাকলো। জানো তো, মা শব্দটার মধ্যেই না এক সাংঘাতিক স্নেহাদ্রতা রয়েছে, এমন এক স্পর্শ রয়েছে যেটা কানে শুনলে, যা সামনে থাকলে পৃথিবীর সব দুঃখ ভুলে নিমেষে হাসি ফোটে মুখে, তাই না? আমাদের সবার আবদার, সবার আদর আহ্লাদ বাবা মা পরিবার পরিজনের কাছেই তো থাকে, আমাদের কাছের মানুষদের কাছেই তো থাকে। আচ্ছা, ললিতের বউকে দাফা মা বলে ডাকলো, ভালো কথা। দাফা হয়ে গেল ললিতের ছেলের মতো। দাফাকে সবাই হাবাগোবা বলেই জানত। সেই দাফা পড়তে শিখল। যাকে মানুষ অবজ্ঞার সুরে দেখে, সে যখন নিজের চমৎকারিত্বের মাধ্যমে কোনো কাজ করে দেখায় না, তার আনন্দ যে কি সাংঘাতিক, সেটা বোধহয় ওই ওপরে বসে থাকা ওপরওয়ালা আর যে করে দেখায়, তাদের দুজনের একটা বন্ডিংয়ে ওই তারা দুজনেই বোধহয় সব থেকে ভালো বুঝতে পারে। সমিতির ঝান্ডা নিয়ে প্রচারে যাওয়া, হাতে হ্যান্ডবিল বিলি করা, চোঙা ফোকা সব কাজেই দাফার ডাক পড়ে। তার খুব ইচ্ছে একবার শহরে যাওয়ার। রেলগাড়ি কখনো সে দেখেনি। শহরে নাকি খুব আলো। আসলে যারা গ্রামে থাকে, এখন যেরকম শহরমুখী সভ্যতা গড়ে উঠেছে, নগরায়ন হয়েছে, মানুষের আধুনিকীকরণ হয়েছে, কিন্তু তখনও পর্যন্ত শহর সম্পর্কে মানুষের না একটা খুব ওই দেখবে, যতক্ষণ না কোনো জিনিসকে আমরা ছুঁতে পারি, ধরতে পারি, ততক্ষণ পর্যন্ত সেই জিনিসের প্রতি এক অমোঘ কৌতূহল, একটা ভালো লাগা, ওই না পাওয়ার আকাঙ্ক্ষা থেকে পাওয়ার পিপাসা, সেই ক্ষুধার্থ, সেই পিপাসার্থ মনোভাব প্রকাশ পায়। দাফারও তেমনটাই হয়েছিল। তার খুব ইচ্ছে একবার শহরে যাওয়ার। কলকাতায় ফিরে এলাম, তারপর কটা বছর কাটাকাটি ভাগাভাগি কি আতান্তরেই না কেটেছে। তৎকালীন বাংলা রাজনৈতিক এবং সামাজিক অবক্ষয় তথা প্রেক্ষাপটকে লেখক এভাবে বর্ণনা করেছেন। হঠাৎ একদিন শুনলাম বুকে গুলি লেগে দাফা মারা গেছে। লড়েছিল খুব জোর, কিন্তু বন্দুকের সঙ্গে পারেনি। দাফা মরতে চায়নি, চেয়েছিল মানুষের মতো মাথা উঁচু করে বাঁচতে। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। জীবনের একটা খুব ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করব আজকে তোমাদের সকলের সঙ্গে। কারণ কি বলতো, আমাদের জীবনের অভিজ্ঞতা এবং যখন সাহিত্য রস কোথাও মিলে যায় না। আমার ঠাকুমা আমার জীবনের অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন। তিনি ক্যান্সারাস ছিলেন এবং তিনি সর্বদাই বলতেন এই কবিতাটা বলে যে, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। তিনি কখনো মরতে চাননি। কালের নিয়মে, কালের অমোঘ নিয়মে তাকে চলে যেতে হয়। ঠিক আছে, আবার আমরা গল্পে চলে আসি। শহরে নাকি খুব আলো, এখনো কানে বাজছে লেখকের। দাফার সেই কথাটা। শুধু কি দাফা, শুধু কি সেই পাহাড় তলি? সারা বাংলাদেশই সেদিন এমনই ছিল। সেই এক যে ছিল বাংলাদেশ, যা শুনেছি তাই নিয়ে আমার বাংলা। এবার আমার বাংলার প্রেক্ষাপটটা আমার বর্ণনা করবার মূল কারণই হলো, আমার বাংলা পড়তে যাওয়ার আগের দুন্ধুবি নিনাদটা কানে আসার দরকার। বন্ধু দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় রং মশালে জোর করে না দেখালে কোনোদিনই হয়তো এ বই লেখা হতো না। পত্রিকা রং মশাল, এ বই পড়ে লোকের ভালো লাগবে কে জানতো। কত মাটির কাছাকাছি থাকেন না এরা, তাই তো এরা আজকে এত সুবৃহৎ, তাই তো এরা আজকে আমাদের হৃদয় এত বিশাল সিংহাসন পেতে বসে আছেন, তাই না? আচ্ছা, আমি তোমাদের একটু বলে দিয়ে নি, একটুখানি বইটা দেখাই। বইটা দেখালে আমি জানি না ক্যামেরায় ঠিকঠাক তোমরা বুঝতে পারবে কিনা, তাও আমি দেখাবার চেষ্টা করছি। মনে হয় উল্টো আসছে কিনা সেটাও আমি বুঝতে পারছি না। তবে স্টার মার্কস দেওয়া যেগুলো, হ্যাঁ, সেগুলোই কিন্তু আমাদের দ্বাদশ শ্রেণীর পাঠ্য। ঠিক আছে, সেরকম দেখো আমি কি কি পাঠ্য আগে বলে দিই। 1 গাঢ় পাহাড়ের নিচে, 2 ছাতির বদলে হাতি, 3 কলের কলকাতা, 4 মেঘের গায়ে জেলখানা, 5 হাত বাড়াও। ঠিক আছে, প্রত্যেকটা গল্পই ভীষণভাবে সহমর্মিতা লুকিয়ে আছে, পরতে পরতে সহানুভূতির স্পর্শ রয়েছে, পরতে পরতে তৎকালীন বাংলার আবহাওয়াকে আমরা একেবারে গায়ে মাখতে পারবো। তাহলে দেরি কিসের, চলো আমরা শুরু করে দিই। গাঢ় পাহাড়ের নিচে দিয়েই শুরু করি। আচ্ছা, এই ভিডিওটার মধ্যে আমরা গাঢ় পাহাড়ের নিচে নিয়েই কথা বলবো। গাঢ় পাহাড়ের নিচে
চৈত্র মাসে যদি কখনো ময়মনসিংহ যাও, আচ্ছা আরেকটা কথা ভুললে চলবে না, সেটা হলো এটা কিন্তু অবিভক্ত বাংলার প্রেক্ষাপটে লেখা, এবং যখনকার কথা বলা হচ্ছে সেটাও কিন্তু অবিভক্ত বাংলার সময়ের কথা। চৈত্র মাসে যদি কখনো ময়মনসিংহ যাও, রাত্রিরে উত্তর শিয়রে তাকাবে। উত্তর শিয়র মানে মাথার উত্তর দিকে তাকাবে, দেখবে যেন একরাশ ধোঁয়াটে মেঘে কারা আগুন লাগিয়ে দিয়েছে। ভয় পাবার কিচ্ছু নেই, আসলে ওটা মেঘ নয়, গারো পাহাড়, ধূম্র পাহাড়। কি সুন্দর উপমা চয়ন বলো তো, মনটা এক লাফে ছুটে যায় না সেদিকে পড়তে পড়তেই। গারো পাহাড়ে যারা থাকে বছরের এই সময়টা, তারা কি করে? চাষবাস করে। তাদের হাল নেই, বলদ নেই, তাছাড়া পাহাড়ের ওপর তো শুধু গাছ আর পাথর, মাটি কোথায় যে চাষ করবে? তবু তারা ফসল ফলায়, নইলে সারা বছর কি খেয়ে বাঁচবে? তাই বছরে এমনই সময় শুকনো ঝোপে ঝাড়ে তারা আগুন লাগিয়ে দেয়। সে কি যে সে আগুন, যেন রাবণের চিতা, জ্বলছে তো জ্বলছে। বছরের এমনই সময় যেন বন জঙ্গলের গাছপালারও ভয় শুকিয়ে একেবারে কাঠ হয়ে থাকে। এই রে আগুন লেগে গেল বোধহয়। হ্যাঁ, অর্থাৎ আগুনকে কেনা ভয় পায়, সকলে ভয় পায়, তাই না? জঙ্গলে যখন আগুন লাগে তখন হয় মজা। বনের যত দুর্ধর্ষ জানোয়ার প্রাণ নিয়ে পালাই পালাই করে। বাঘ, অজগর, হরিণ, শুয়োর যে যেদিকে পারে ছোটে। আর পাহাড়ি মেয়ে পুরুষরা সেই সুযোগে মনের সুখে হরিণ আর শুয়োর মারে। তারপর সন্ধেবেলা শিকার সেরে গোল হয়ে ঘিরে তারা নাচ গান করে, মানে আমোদ আহ্লাদও আছে তাদের জীবনে। এদিকে আস্তে আস্তে গোটা বন পুড়ে ছাই হয়ে যায়। পাথরের ওপর পুরো হয়ে পড়ে কালো ছাইয়ের পলেস্তারা। আমরা প্লাস্টার করি না, প্লাস্টারের শুদ্ধভাবে যদি আমরা বলতে চাই সেটা পলেস্তারা ব্যবহার করা হয় বলার সময়। আচ্ছা, এবার পুরো হয়ে পড়ে পলেস্তারা। এদিকে তার উপর বীজ ছড়াতে যার সময়, দেখতে দেখতে সেই পোড়া জমির ওপর সবুজ রং ধরে। মাথা ছাড়া দেয় ধান, তামাক আর কত ফসল। ঠিক আছে, আমরা এই লোকগুলোর এক কাছ থেকেও পর, শুধু জানি উত্তর দিকের আকাশটা বছরের শেষে একবার দপ করে জ্বলে ওঠে। ওই যে দূরের আশ্চর্য মানুষগুলো তারপর কখন যে মেঘের রঙে মিলিয়ে যায় তার খবর রাখি না, কিন্তু ওই তাৎপর্য ঘন মুহূর্তটার কথা আমরা মনে রাখি, বা সেই সময়ের কথা আমরা স্মরণে রাখি। আচ্ছা, গারো পাহাড়ের ঠিক নিচেই সুসং পরগনা। এই যে সুসং পরগনার বর্ণনা, এটা কিন্তু সকলে মন দিয়ে পড়বে, কেমন? তোমাদের প্রত্যেকের কাছে আশা করি বই আছে, যাদের কাছে নেইও তারা আমার কথা শুনে একটু লিখে রাখতে পারো। রেল লাইন থেকে অনেকটা দূরে গাড়ি যাবার যে রাস্তা, সে রাস্তায় যদি কখনো যাও কান্না পাবে, কিন্তু যেই জলে পা দিয়েছি অমনি মনে হবে যেন পায়ে দড়ি দিয়ে কেউ টেনে নিয়ে যাচ্ছে। স্রোত তো নয়, যেন কুমিরের দাঁত। পাহাড়ি নদী সোমেশ্বরী সর্বদা রেগে টং হয়ে আছে। এমনিতেই পাহাড়ি নদীর রাগ খুব। আমি একবার তিস্তায় রিভার রাফটিং করতে গিয়ে এটা ভীষণভাবে টের পেয়েছি। এমনিতে তো মনে হচ্ছিল শান্ত, নর্মালি তার গতিপথ, কিন্তু পা দেওয়া মাত্রই মনে হবে যেন তোমার কারেন্ট লাগবে, কিন্তু তার যে অভিজ্ঞতা সে একেবারে নিদারুণ। আচ্ছা, এবার বলি, তার চেয়ে ফেরি আছে, গরু ঘোড়া মানুষ একসঙ্গে দিব্যে আরামে পার হও। হিন্দুস্তানি মাঝির মেজাজ যদি ভালো থাকে, তোমার কাছে দেশ বিদেশের হালচাল জেনে নেবে। হয়তো গর্ব করে বলবে তার চেয়ে বিহারি মনিক বাংলার সব ফেরিঘাটেরই সে মালিক। পাহাড়ের নিচে যারা থাকে তারা আমাদেরই মতো হাল বলদ নিয়ে চাষাবাদ করে। মুখে চোখে তাদের পাহাড়ি ছাপ। হাজং, গারো, কোচ, মানাই, ডালু, মারগান, এমনই সব নানা ধরনের জাত। মনে রাখবে কেমন জাতের নামগুলো। গারোদের আলাদা ভাষা, হাজং ডালুদের ভাষা যদিও বাংলা, কিন্তু তাদের উচ্চারণ আমাদের কানে একটু অদ্ভুত ঠেকে। তকে তারা ট বলে আর টকে ত বলে। ভাবো, অদ্ভুত ঠেকারই কথা, তাই না? আবার ডকে তারা দ বলে, ডকে ড বলে। প্রথম শুনলে ভারী হাসি পাবে। ভাবো তো, তোমার কাকার বয়সের একজন হৃষ্টপুষ্ট লোক দুধকে দুধ বলছে, তামাককে তামাক বলছে। সত্যি হাস্যকর ব্যাপারটা বই কি, কিন্তু আঞ্চলিক ভাষার প্রভাব কি আর করা যাবে। এই অঞ্চলে গারোদের ঘর দূর থেকে দেখলেই চেনা যায়।
মাচা করে ঘর বাঁধা, মাচার উপরে যেখানেই শোয়া সেখানেই রান্না বান্না সবকিছু। হাঁস মুরগিও সেই উচ্চাসনেই থাকে। এটা হচ্ছে পাহাড়ি স্বভাব। বুনো জন্তু জানোয়ারের ভয়েই এই ব্যবস্থা। এই অঞ্চলের হাজংরাই সংখ্যায় বেশি। তো হ্যাঁ, এই অঞ্চলের হাজংরাই সংখ্যায় সবচেয়ে বেশি। হাজং কথার মানে কি বলতো? পোকা। তাদের মতে পাহাড়তলির এই অঞ্চলে হাজংরাই প্রথম আসে, আর তখন চাষবাসে তাদের জুড়ি নাকি আর কেউ ছিল না। পাহাড়ি গারোরা তাই তারিফ করে তাদের নাম দিয়েছে হাজং, অর্থাৎ চাষের পোকা। হাজংদের বর্ণনাটা মন দিয়ে পড়বে কেমন। ধানের ক্ষেত দেখলে কথাটা বিশ্বাস না করে উপায় নেই। একটু কষ্ট করে যদি পাহাড়ে না হোক একটা টিলার উপরেও ওঠো, নিচের থেকে তাকালে দেখবে পৃথিবীটা সবুজ, যেন সবুজ কার্পেটে ঢেকে দিয়েছে। যতদূর দেখা যায় শুধু ধান আর ধান। একটা সীমাহীন নীল সমুদ্র যেন আহ্লাদে হঠাৎ সবুজ হয়ে গেছে। আমরা বলি না আহ্লাদে আটখানা হয়ে যাওয়া, সেরকম সমুদ্র যেন এত আহ্লাদিত হয়েছে যে সে তার রং পরিবর্তন করে একেবারে সবুজ হয়ে গেছে। এত ফসল, এত প্রাচুর্য, তবু কিন্তু মানুষগুলোর দিকে তাকালে মনে হবে তাদের জীবনে শান্তি নেই। একটা দুষ্ট শনি কোথাও কোন আনাচে যেন লুকিয়ে আছে। ধান কাটার সময় বাড়ির মেয়ে পুরুষ সবাই কাস্তে নিয়ে মাঠে ছুটবে। পিঠে আঁটি বাঁধা ধান নিয়ে ছোট ছোট ছেলের দল কুচো হয়ে খামারে ছুটবে। কিন্তু মাঠ থেকে যা তোলে তার সবটা কিন্তু ঘরে রাখে না, ঘরে থাকে না। পাওনা গন্ডা আদায় করতে আসে জমিদারের পাইক বরকন্দাজ। তা ভালো, সে এক মজার ধাঁধা। তখন তারা গালে হাত দিয়ে যেন বলে, একটা খুব সুন্দর ছোট্ট ছড়া আছে, মন দিয়ে শুনবে, ছড়ার ব্যাখ্যাও আছে বলবো। বড়ই ধাঁধায় পড়েছি, মিতে ছেলেবেলা থেকে রয়েছি গ্রামে, বারবার ধান বুনে জমিতে, মনে ভাবি বাঁচা যাবে আরামে। মাঠ ভরে যেই পাকা ফসলে, সুখে ধরি গান ছেলে বুড়োতে। একদা কাস্তে নি সকলে, লাঠির আগায় পাড়া জুড়োতে, তারপর পালে আসে পেয়াদা, খালি পেটে তাই লাগছে ধাঁধা। গায়ের আল বাঁধা রাস্তায় খোরার খুর লাগানো নাগরায় শব্দ হয় খট খটাখট। দূর থেকে বাঁশের মোটা লাঠির ডগা দেখা যায়, অর্থাৎ জমিদারের পেয়াদা, সরকারের পেয়াদা সর্বস্ব নিয়ে চলে যায়। যারা এত কষ্ট করে ফসল ফলায় তাদের পেটে কিল মেরে শুয়ে থাকতে হয়। কি অসহনীয়, অসহনীয় অত্যাচার একবার ভেবে দেখো। আমরা যদি কোনো কাজ খুব গুরুত্বের সঙ্গে খুব পরিশ্রম করে করি, তারপর যদি সেই কাজের বিন্দুমাত্র ফসলও আমরা না পাই, আমাদেরকে নিরন্ন অবস্থায় থাকতে হয়, কেমন লাগবে? পরিস্থিতিটা ভাবো, তৎকালীন পরিস্থিতিটা উপলব্ধি করতে পারবে সকলে। আচ্ছা, ছোট ছোট ছেলের দল ভয় মায়ের আঁচল চেপে ধরে। খিটখিটে বুড়িরা সাপ মুন্নি দিতে থাকে, মানে সাপ সাপান্ত করে। জমিদারকে টঙ্ক দিতে গিয়ে চাষিরা ফকির হয়। জমিদারকে টাকা দিতে গিয়ে চাষিরা ফকির হয়। আবার পেটে গামছা বেঁধে শুরু হয়, আবার বীজ বপনের পালা, আবার জমিকে পোড়াবে, তারপর আবার নতুন চাষ। আচ্ছা, 50-60 বছর আগে এই অঞ্চলে জমিদারের একটা আইন ছিল, যাদের বই আছে এই জায়গাটা আন্ডারলাইন করবে, খুব ইম্পর্ট্যান্ট। তাকে বলা হতো হাতি বেকার। জমিদারের বেজায় শখ হাতি ধরার, তার জন্য কি নৃশংসতা করতে একবার দেখো। তার জন্য পাহাড়ে বাঁধা হবে মাচা, মাচার ওপর সেপাই সান্ত্রী নিয়ে নিরিবিলিতে বসবেন জমিদার। সেই সঙ্গে পান থেকে চুন না খসে তার ঢালাও ব্যবস্থা। আর প্রত্যেক গাঁ থেকে প্রজাদের আসতে হবে নিজের নিজের চাল ছিঁড়ে বেঁধে, মানে খাবারটুকুও তিনি দেবেন না, নিজে নিজের চাল ছিঁড়ে বেঁধে। যে জঙ্গলে হাতি আছে সেই জঙ্গল বেড় দিয়ে দাঁড়াতে হবে। বেড় মানে কি বলতো? বেষ্টন করে দাঁড়াতে হবে, ঠিক আছে? ছেলে হোক বুড়ো হোক কারো মাপ নেই। যারা হাতি বেড় দিয়ে যেত, বেড় দিতে যেত, তাদের কাউকে সাপের মুখে, কাউকে বাঘের মুখে প্রাণ দিতে হতো। মানুষ কতদিনে সব সহ্য করতে পারে? একদিন তো মানুষ জেগে উঠবেই, তাই না?
তাই হলো, তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠল, বিদ্রোহ ঘোষণা করলো প্রজারা। গোরাচাঁদ মাস্টার হলেন তাদের নেতা। চাকলায় চাকলায় বসলো মিটিং, পিকেটিং করে করে সেই মিটিং হলো। কামারশালায় তৈরি হতে থাকলো মারাত্মক অস্ত্রশস্ত্র। না, এবার এটাকে থামানোর প্রয়োজন, অনেক হয়ে গেছে অত্যাচার। শেষ পর্যন্ত জমিদারের পল্টনের হাতে প্রজাদের হার হলো, কিন্তু হাতি বেগার আর চলল না। হেরে গেল ঠিকই, কিন্তু হাতি বেগার কিন্তু তা বলে আর চালাতে পারলো না, আর চলল না হাতি বেগার। আচ্ছা, এখনো চৈতন্যনগরে হিঙ্গরকোনায়, মানে সেই স্থানগুলোয় এখনো, মানে যখন লেখক লিখেছেন আমাদের সুভাষ মুখোপাধ্যায় তখনের কথা, এখনো চৈতন্যনগরে হিঙ্গরকোনায় গেলে খগ মোড়ল, আমতো মোড়লের বংশধরদের মুখে বিদ্রোহের গল্প শোনা যায়। থুরথুরে বুড়ো যারা, তারা দুঃখ করে বলে, সেকালে সর্ষের ক্ষেতে আমরা লুকোচুরি খেলতাম, মাঠে এত ধান হতো যে কাকপক্ষেরও অরুচি ধরত, গোয়ালে থাকতো ৬০-৭০টা গরু, নর্দমায় দুধ ঢালাই হতো, আর এখন এক ফোঁটা দুধের জন্য পরের দুয়ারে হাত পাততে হয়। কি অবস্থা একবার ভেবে দেখো। হাতি বেগার আইন খুব ইম্পর্টেন্ট, প্রশ্ন আসে পড়বে। গারো পাহাড়ের নিচে যে গল্পটা আমরা পড়লাম তার বিষয়বস্তুটা খুব মন দিয়ে পড়বে, প্রশ্ন আসে, গুরুত্বপূর্ণ। একটা কথা আগে থেকে বলে রাখি, ও অঞ্চলে যদি কখনো যাও ওরা তোমাকে বাঙাল বলবে, চটে যেও না জানো। বাঙাল মানে বাঙালি আর কি। বাংলাদেশে থাকলেও ওদের আমরা আপন করে নিয়ে নিই, তাই ওরাও আমাদের পরপর ভাবে, অথচ আমরা সবাই বাংলাদেশেরই মানুষ। আচ্ছা, কেমন লাগলো সকলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, কেমন? শেয়ার করবে, যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ লাইক শেয়ার, প্লিজ সাবস্ক্রাইব করে না, এবং পাশে রাখা বেল আইকনটা প্রেস করতে ভুলো না জানো। তার কারণ এই যে নতুন ভিডিওর নোটিফিকেশন, আমি মোটামুটি প্রত্যেক দিনই ভিডিও পোস্ট করে থাকি আমার বাংলা এবং এডুকেশনে, এবং যদি হয়তো বা কখনো কখনো ধরো একদিন অন্তর একদিন বা দুদিন অন্তর একদিন হলো, তাও রেগুলার নোটিফিকেশন পেতে তোমরা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো, কেমন? ওকে, থ্যাংক ইউ, বাই বাই।